আমাদের দেশে একটা সমস্যা আছে যেটা হলো একটু ভালো হলেই প্রোডাক্ট খারাপ হয়ে যায়। বড় চ্যালেঞ্জ আমি দেখতেছি যে পিপুল, মুরগির চেয়ে মানুষ। ব্যবসার ক্ষেত্রে ওয়ান অফ দ্য মেজর চ্যালেঞ্জ হলো যে প্রপার মানুষ পাওয়া। নামাজের দোয়া কিন্তু নাই যে নামাজটা সহজ করে দেন রোজার জন্য, কিন্তু হজের ক্ষেত্রে না সহজের দোয়া আছে। বিজনেসটাও চ্যালেঞ্জ, এই জন্যে আল্লাহ তাআলা কখনো বলে নাই যে তুমি চাকরি করলে এই পাবা, এই করলে এই পাবা, চাকরিতে বরকত বেশি, এটা কিন্তু বলে নাই। হয় চাকরি কিন্তু নেট প্রফিট। আমার একটা কমিটমেন্ট আছে যে ইফ আই ক্যান নট কন্টিনিউ মাই কমিটমেন্ট আই উইল লিভ দ্য বিজনেস। অর্গানিক জিরো অ্যান্টিবায়োটিক প্লাস এটা একটা বড় চ্যালেঞ্জ, কারণ প্রথমত আমাদের কোনো অভিজ্ঞতা নাই। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, যখনই এক্সপার্টদের কাছে যাইতাম তারা সুন্দর করে অ্যান্টিবায়োটিক লিখে দিত। আচ্ছা, অ্যান্টিবায়োটিক তো মানে অ্যান্টিবায়োটিক ইউজ করলে কোনো প্রবলেম নাই। সেফ মুরগি, মানে মুরগি ইজিলি মুরগি বড় হচ্ছে, হ্যাঁ, তো গ্রোথ ভালো হয় বলে। যেমন আমার মুরগি পালতে হয় এভারেজে 42 দিন ব্রয়লার, ওয়ারাস মানুষ 30 দিনে 2 কেজি উপরে করে ফেলতে পারে। আমার 42-এ 2 কেজি হয় নাই কখনো। আমার 3 বছরের জীবন আমি 2 কেজি অ্যাভারেজ বানাইতে পারি না 42 দিন। তার মানে যে এই যে জেনুইন জিনিস দেবার জন্য অনেক রকমের চ্যালেঞ্জেস আছে। ব্যবসার তো চ্যালেঞ্জেস, টাকা পয়সা একটা, মার্কেটিং একটা চ্যালেঞ্জ, আর এই যে সাপ্লাই চেইন, এই চ্যালেঞ্জেসটা কিভাবে অতিক্রম করছো? লেটস টক অ্যাবাউট যে কিভাবে এটা একটা কনস্ট্রেন্ট নিউ থিং ইন বাংলাদেশ, তাই না? জিরো অ্যান্টিবায়োটিক, তার মানে একটা মুরগির দেহে কোনো রকমের অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে না, ভার্সাস 99%, 99.9%, 100% in the industry putting inside the chicken antibiotic. অনেক ফিট, হ্যাঁ, অনেকে হয়তো রেসিডি পিরিয়ডটা কমপ্লাই করে যে অ্যান্টিবায়োটিক দেওয়ার 7-8 দিন পরে মুরগি বিক্রি করে, বাট সবাই অ্যান্টিবায়োটিক ইউজ করে। অ্যান্টিবায়োটিক ফ্রি যে জিনিসটা আমরা বলি, রেসিডিউ ফ্রি, এই কনসেপ্টটা কিন্তু নাই। অ্যান্টিবায়োটিক ফ্রি মানে টোটালি অ্যান্টিবায়োটিক দেওয়া হয় নাই, বাট আমরা একটা মিডল টার্ম লাইফ টাইম, না, আমরা একটা মিডল টার্ম ইন্ট্রোডিউস করছি, অ্যান্টিবায়োটিক রেসিডিউ ফ্রি। যাই হোক, এটাও সামথিং ইজ বেটার দেন নাথিং, কিছু হলো মানে বেটার। এখন যেটা হচ্ছে যে সাপ্লাই চেনের ক্ষেত্রে, যেহেতু আমরা হ্যাসারিনে বাচ্চা নিতাম, উই আর স্ট্রাগলিং লাস্ট ফিউ মান্থস, যেটা আমাকে নতুন করে চিন্তা করতে হচ্ছে যে হাউ টু মেনটেনই ডেলিভারি ক্ষেত্রে। যেটা হয়েছে, আমরা যখন প্রথম মুরগি পালি আমাদের ফ্রিজিং ব্যান ছিল না। আমি প্রথম থেকে ফ্রিজিং ব্যান আমি ভাড়া করছি, ডেইলি 16,000 টাকা ভাড়া করছি, কিন্তু ফ্রিজিং ব্যানে কীভাবে মুরগি রাখে আমরা জানতাম না। দ্বিতীয়ত আমরা যখন প্রথম মুরগি করি, আমরা ফ্রিজ কিনলাম 2টা বড় বড় ফ্রিজ কিনলাম, তো ওইটাকে ডিফারেন্ট লেয়ার করে, এটা আমাদের আইডিয়া। আমরা কুরবানি মাংস যেভাবে রাখতাম না ডাম করে, ওখানে অনেক মুরগি নষ্ট হয়েছে। এবং আমরা আবার ঢাকা শহরে ফ্রিজিং ব্যানেই দিছি, কিন্তু যে জায়গায় ঠান্ডা কম হয় ওখানে যে মুরগি রাখছি আমরা, অপোজিট। ঠিক আছে, যাই হোক, এতেও অনেক, এটা আমি আল্লাহ তাআলার কাছে আলহামদুলিল্লাহ বলবো যে আমাদের যারা কাস্টমার নিচ্ছে, কিছু কাস্টমার হয়তো নেয়নি পরে এটার কারণে, বাট অনেক কাস্টমারই আমাদের উপর বিশ্বাস রাখছে। আমি মনে করি ওই প্রথম 2 ব্যাচ, মানে আমার গেস যেটা, আল্লাহ তাআলা ভালো জানে, 85% মুরগি নষ্ট হয়েছে, হয়তো একটা স্মেল ছিল, বাট নোবডি ক্লেম অ্যাকচুয়ালি রিফান্ড এগুলো, কারণ আমাদের রিফান্ড পলিসি আছে যে যদি হয় আমরা রিফান্ড দেবো, কোনো হিসাব ক্লেম করে না। এই চ্যালেঞ্জগুলো কি তোমার কাছে নতুন ছিল নাকি আগে থেকেই জানতা যে দিস আর দ্য চ্যালেঞ্জেস? অর্থাৎ তোমার নতুন মানে ছোট বাচ্চা পাওয়া সমস্যা, খাবারের সমস্যা, ডেলিভারি যে প্রবলেম, বিকজ ব্যবসার তো নানা মানে প্রত্যেকটা পদে পদেই চ্যালেঞ্জ। তুমি কি চ্যালেঞ্জেসগুলো? আচ্ছা, এই বাচ্চার ক্ষেত্রে এইটা বাংলাদেশ এমন একটা কান্ট্রি যে বাচ্চার দাম 13 থেকে 100 টাকা পর্যন্ত ভ্যারি করে। ইটস কোয়াইট ইম্পসিবল। একদিনের বাচ্চা মানে আমি তো দেখছি, আমি 13 টাকা বাচ্চা কিনছি এবং 100 টাকা 85 টাকা বাচ্চা কিনতে হয়। দিস ইজ মানে আমার মাথায় ঢোকে না। এইটা হইতে পারে, মানে একটা স্ট্যান্ডার্ড প্রাইস থাকা উচিত সবার জন্য, বাট এটা হওয়া উচিত না। সামথিং রং। হ্যাঁ, আমি ডিপে যেতে চাই না, এখানে একটা চ্যালেঞ্জ আছে। ফিটের ক্ষেত্রে তো মানে ফিট ঠিক আছে, ফাইন, বাজার থেকে কিনে আনতে পারি। আমি নারিশ দিতাম, অন্যগুলো দিতাম না, নারিশের দামও বেশি ছিল। পরে তো আমি নিজেই প্রোডাকশন করলাম, যেমন আমার 3 ফেজের লাইন ছিল না। আর ফ্রিজিংয়ের ক্ষেত্রে আমাদের তো সিঙ্গেল ফেজ ছিল, বাড়ির ভেতরে করা। ওই সময় কোল্ড রুম নিয়ে চিন্তাও করি নাই, আর করলেও লাভ ছিল না, কারণ যেহেতু আমার 3 ফেজের লাইন ছিল না। তো ওইটা একটা যদিও খরচ, কিন্তু যা হয়েছে আমার, এটাতে কোল্ড রুম দেওয়া যাইতো, মাথাতেও ছিল না, ফ্যাসিলিটিও ছিল না। যাও, এখন ওইটা নিয়ে তো আফসোস করে লাভ নাই।
নাও উই হ্যাভ এভরিথিং। হুম। আমাদের আর ডেলিভারি ক্ষেত্রে উই হ্যাভ ফ্রিজিং ভ্যান, ডে 1 থেকে, না থাকলে ভাড়া করছি। এরপর নিজস্ব ফ্রিজিং ভ্যান 2টা আছে আমাদের। এটাও একটা চ্যালেঞ্জ। আমার মনে হয় লাস্ট 3 or 4 মান্থসে আমার 4 থেকে 5 লাখ টাকা গেছে এই গাড়ি মেনটেন্সের কারণে। আচ্ছা, তো ইনোভেশন তুমি কিভাবে আনলা? কোন কোন ইনোভেশন প্রথমে আনছি, বাট এখন বাদ দিয়ে দিছি, কারণ আচ্ছা। ইলেকট্রিসিটি ইজ এ প্রবলেম। প্রথম ইনোভেশন আনার পরেও যেটা হয়েছে যে আমার এতটা খরচ, আমি মানে ডিজেল পুড়াইতে হুম। মানে যে অবস্থায় পরে আমি সব ভেঙে চড়ে ফেলছি। মানে আমার ইলেকট্রিসিটি যদি না থাকে আমার জন্য অপারেশন চলে। হুম। হ্যাঁ, এমনও হয়েছে যে ডেইলি 12-13 হাজার টাকা ডিজেল বার্ন করতে হয়েছে আমাকে। আচ্ছা। হ্যাঁ, সুতরাং ওটাতে ইনোভেশন বলতে এখন ইনোভেশন নাই, এখন যেটা হচ্ছে ট্র্যাডিশনাল ফার্মিং উইথ এই ফ্রিল্যান্স অ্যান্ড ইনোভেশন। এটা আসলে কোনো ইনোভেশন না। আমাকে অনেকে বলে ই করতে, আমি বললাম এখানে কিছু নাই। এখানে যে মেন ডিটারমিনেশন যেটা হলো যে আমাকে মুরগি দিতে হবে কোনো অ্যান্টিবায়োটিক ছাড়া, এবং তাকে ফ্রিল্যান্সে সয়েল অ্যাক্সেস দিতে হবে। সামনে আমার জন্য চ্যালেঞ্জ যেটা, আমাকে ভুট্টাকে কীটনাশক এবং সার ছাড়া, সিনথেটিক ফার্টিলাইজার ছাড়া আমাকে চাষ করতে হবে। এটা আমার নেক্সট চ্যালেঞ্জ। এটা ইনোভেশন শুরুতে ছিল, বাট ওগুলো আসলে আলটিমেটলি আমাকে মানে স্কিপ করতে হয়েছে আমাকে। লাইক আমার সেন্সর টেন্সর এখনও আছে। আমি হয়তো অ্যামোনিয়া গ্যাস সেন্সরটা লাগাবো, এটা নিয়েও কথা চলতেছে একজনের সাথে। টেম্পারেচার কন্ট্রোল শেড, এগুলো আসলে ইনোভেশন নাই আসলে। মুরগি পালা এখানে আমি ইনোভেশন বলবো না, এটা মিলে ডিটারমিনেশনটা আসল, যে আমাকে করতে হবে, এটা করার জন্য যা করতে হবে আমাকে, যা কিছু করতে হবে। হ্যাঁ, মারা যাবে, ঠিক আছে, বাট দিনের শেষে আমাকে একটা ভালো প্রোডাক্ট কাস্টমার কাছে এই যে তুমি যে চ্যালেঞ্জিং কথাটা যে বললা যে আমাকে করতে হবে এবং অ্যান্টিবায়োটিক ফ্রি, তাহলে সেক্ষেত্রে তোমার তো ফাইন্যান্সিয়াল ড্যামেজ, অর্থাৎ অনেক মুরগি মারা যাবে। হ্যাঁ, তাই তো। then it's a challenge, financial challenge. It's a challenge. এই জন্য আমাদের খরচও বেশি। আমাদের লিটার ম্যানেজমেন্ট খুব স্ট্রং করতে হয়, কিছুদিন পর লিটার চেঞ্জ করতে হয়। তারপর আমাদেরকে লম্বা সময় মনিটরের মধ্যে রাখতে হয়, ইভেন স্টাফ বেশি নিয়োগ করতে হয়। অল টাইম আমাদেরকে ওয়েট একটা প্রবলেম আছে, বেশি সময় পেলে বেশি। এবং এখন যেটা দেখতেছি যে আমাদের যে কস্টিং যেটা, এটা হয়তো আমি জানি না, হয়তো সামনে কী করতে আল্লাহই জানে। যেখানে বাচ্চা এখন 85 টাকা করে বাচ্চা কিনতে হয়, আগে ছিল কত 35, 40, 50 পর্যন্ত, অলমোস্ট ডাবল। 35 থেকে 85, 40 থেকে 85 ডাবল। তারপর প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টের দাম বেশি বেড়ে যাচ্ছে। আমি এখনও স্ট্রিক্ট আছি, দেখা যাক কী হয়। আগের সে মর্টালিটি একটু ইমপ্রুভ করছে আমাদের ফিডরুমে কিছু ইমপ্রুভমেন্ট আসছে, ও কারণে একটু গ্রোথ ভালো আসে এখন। তারপরও একটু ঝামেলা আছে। আর বড় চ্যালেঞ্জ আমি দেখতেছি যে পিপুল, মুরগির মানুষ। মানে আমার ফিলিং যেটা হলো যে মানুষ অভিজ্ঞ হলে মানুষের মধ্যে রেসপন্সিবিলিটি বাড়ে, মানুষের মধ্যে লার্নিং কার্ভটা বাড়ে এবং সে শিখে। বাট আমি দেখতেছি উল্টা, যে মানুষ দিন দিন বাড়ে, তো এটা আরো মানে যাও, এটা কি যে হয় আল্লাহ জানে। যাও, মানে ব্যবসার ক্ষেত্রে ওয়ান অফ দ্য মেজর চ্যালেঞ্জ হলো যে প্রপার মানুষ পাওয়া। এটা তো অলওয়েজ সব জায়গাতে সমস্ত ব্যবসায়ীতে নাম্বার 1 চ্যালেঞ্জ। তবে বড় কর্পোরেট বডিতে যেটা হয় যে আমি বড় ভালো চাকরি করি, আমি একটা জব, একটা লার্নিং থাকে, কার্ভ থাকে, বা শিখে বা তাকে ইউটিলাইজ করতে হয়। কারণ আমি স্টিল এখনও বিশ্বাস করি না যে একজন লোকের বেশি 5 জন ম্যানেজার দিলে হাউ ডাজ ইট ওয়ার্ক। মানে মানুষের এটা কি মানে মাথায় ঢুকে না। তো যাই হোক, এখন তারপর ইমপ্রুভমেন্ট আমরা চেষ্টা চালাচ্ছি, বিভিন্ন মোটিভেশন ফ্যাক্টর, বিভিন্ন বোনাস স্ট্রাকচার দিয়ে এটি দিয়ে আগের সে বেটার, ঠিক আছে। তারপর নট অ্যাট দ্য স্যাটিসফ্যাক্টরি লেভেল। তো দিন শেষে এই ব্যবসাটা কি খুব বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে কিনা? এতগুলা যদি এথিক্যাল বাউন্ডারি যদি বলি, এতগুলা যদি চ্যালেঞ্জেসগুলো ওভারকাম করতে হয়, আমি বলবো যে সোশ্যাল চ্যালেঞ্জেস, ইকোনমিক চ্যালেঞ্জেস, আমি বলবো যে আমাদের চারিপাশের পরিবেশটা কি সাপোর্টিভ কিনা, হাউ আর ইউ ডিলিং অ্যাবাউট? আচ্ছা, বিজনেসের ক্ষেত্রে বিজনেস চ্যালেঞ্জিং একটা জিনিস আমার খেয়াল করি, ইসলামে অনেক আমল আছে। হজের আমলের সময় একটা দোয়া, সব দোয়ার ক্ষেত্রে কিন্তু আল্লাহ তাআলা অ্যাড করে দিচ্ছে যে জিনিসটা সহজ হয়। তার মানে আল্লাহ তাআলাই কিন্তু ডিফাইন করছে হজটা কঠিন, আল্লাহ তাআলা সহজ করে। মানে এটা প্রত্যেক দোয়ার পেছনে
ওই দোয়ার শেষেই অ্যাড আছে আল্লাহ তাআলা সহজ করার জন্য, হজটাকে সহজ করার জন্য। দ্যাট মিনস ইস কঠিন, এটা কঠিন। এই জন্যে নামাজের দোয়া কিন্তু নাই যে নামাজটা সহজ করে দেন, রোজার জন্য, কিন্তু হজের ক্ষেত্রে না সহজের দোয়া আছে, দোয়া করতে বলে। বিজনেসটাও চ্যালেঞ্জ। এই জন্যে আল্লাহ তাআলা কখনো বলে নাই যে তুমি চাকরি করলে এই পাবা, এই করলে এই পাবা, চাকরিতে বরকত বেশি, এটা কিন্তু বলে নাই। হয় চাকরি কিন্তু নেট প্রফিট, স্যালারি ইজ এ নেট প্রফিট, ঠিক আছে? বিজনেসম্যানদের ব্যাপারে কি বলা হয়েছে? যে একজন সত্যবাদী ব্যবসায়ী কাল হাসরের ময়দানে নবী রাসূলদের সাথে তাদের হাসর হবে। খুবই একটু বাংলাদেশের ডিফারেন্ট রিওয়ার্ডিং, এবং ব্যবসায়ীদের যে দাম আল্লাহ তাআলা দিচ্ছেন সত্যবাদী ক্ষেত্রে বলা হয়েছে। আরেকটা শব্দ আছে, ওইটা শব্দটা ভুলে, দুইটা শব্দ ইউজ করছেন, সত্যবাদী আর একটা জানি ট্রাস্টওয়ার্দি আর সামথিং। যাও, তার মানে নবী রাসূলদের সাথে হাসর হওয়া মানে হলো অনেকটা সে নবী রাসূল না বা তার লেভেলের ক্রাইটেরিয়াতে তাকে স্থান দিচ্ছেন, এইভাবে সম্মান দেওয়া হয়েছে। তার মানে এটা চ্যালেঞ্জিং বলেই দিচ্ছেন। আপনি চিন্তা করেন, যেটা হলো একজন ঈদ বোনাস পেয়ে ব্যবসায়ী চিন্তা করতেছে আমার টাকা কই আসবে। যেমন এইবারই ঘটনা করছে যে আমার প্ল্যান থেকে সামহাও ক্যাশ ফ্লোতে প্রবলেম হয়েছে। আমরা চেষ্টা করি, ঈদ বোনাস দিলাম, বেতন দিলাম, দে আর হ্যাপি এমপ্লয়ার, কিন্তু আমার মাথায় তো টেনশন পড়ে আছে। এমন ইন্টারেস্টিং হলো এই ঈদে আমি, এই রমজান ঈদে আমি আমার বেশিরভাগ কমিটমেন্ট ফেল করছি ক্যাশ ফ্লোর কারণে। আচ্ছা, তার মানে একটা কনস্ট্যান্ট একটা চ্যালেঞ্জ থাকবে, যে টেনশন থাকবে, চ্যালেঞ্জ থাকবে, এবং তাকে সত্যবাদী হইতে হবে যদি সে এথিক্যালি ব্যবসা করতে চায়। ইভেন দেখা যায় অনেক সময় কিছু ইস্যুর কারণে কমিটমেন্টগুলো মেনটেন করা যায় না, বাট প্রোডাক্টের ক্ষেত্রে এটা কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তার লেনদেন একটা ফ্যাক্টর, বা তার প্রোডাক্টের কোয়ালিটি একটা ফ্যাক্টর। আমাদের দেশে একটা সমস্যা আছে, যেটা হলো আমি জানি না আমার কি হবে, আল্লাহ তাআলা ভালো জানে, যে একটু ভালো হলেই প্রোডাক্ট খারাপ হয়ে যায়। Once you have a market, you compromise the quality to maximize the profit. হ্যাঁ, তো এই জিনিসটা অধিক মুনাফা করার আশায় মানুষ একটা পর্যায়ে গিয়ে মার্কেট ধরার পরে প্রোডাক্টের কোয়ালিটি নামিয়ে ফেলে। আমরা গেস করতেছি, সহজ ভাষায় যদি আমি বলি। তো আল্লাহ তাআলা মাফ করো, আমি চাই না, ঠিক আছে? আশা করি এটা আমার ক্ষেত্রে হবে না। তো আমার চেষ্টা আছে, এবং আল্লাহ তাআলা ভালো জানেন ভবিষ্যতের ব্যাপারে। কোনো কিছু 100% অ্যাসুরেন্স দেওয়া সম্ভব হয় না। তবে আমার একটা কমিটমেন্ট আছে যে ইফ আই ক্যান নট কন্টিনিউ মাই কমিটমেন্ট, আই উইল লিভ দ্য বিজনেস, এই বিজনেস ছেড়ে দেবো। আই স্টিল স্টিক অন দ্যাট ওয়ান। যাই হোক, এই চ্যালেঞ্জ এই জন্যেই ব্যবসাতে চ্যালেঞ্জ।